বা অন্যান্য প্রবলেম থেকে বাঁচিয়ে ওকে কতটা ফাংশনাল রাখা যায়। অনেক সময় কি হচ্ছে, দীর্ঘদিন একটা প্রফেশনাল পার্টিকুলার অকুপেশনে আছে, কাজ করছে বসে বা দাঁড়িয়ে বা উঠে, ঘাড়ের ব্যথা, এগুলো কমন জিনিস। দীর্ঘ সময় মোবাইল ইউজ করার ব্যাপারটা। কিন্তু আপনি যদি ফিজিক্যালি ফিট নন, তাহলে কিন্তু আপনি ব্যথা ভুগতে রেডি থাকবেন। সেই ক্ষেত্রে অ্যালং উইথ মেডিকেশন আপনার পার্টিকুলার এক্সারসাইজ দরকার, দ্যাট ইজ কল্ড থেরাপিউটিক এক্সারসাইজ। বাথরুমে হঠাৎ উঠতে গিয়ে খেঁচকা লেগে গেছে, বা ঘাড়ে হয়তো ঝুঁকতে গিয়ে খেঁচকা লেগে গেছে। এখন দেখবেন অনেক সময় বাচ্চাদের কমন প্রবলেম ADHD পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বাচ্চা খুব হাইপার অ্যাক্টিভ হয়ে থাকছে, ওই ছুটা হাঁটা আর কিছুটা মাঝে মধ্যে যে আগেকার আমলের লোক করতো হাত তুলাতুলি, একটু নিঃশ্বাসের ব্যায়াম, এগুলো করুন। আপনি একটু হাত দিয়ে উল্টো দিকে টাচ করে দেখবেন, যদি আপনি দেখছেন যে টেম্পারেচার রয়েছে, ব্যাক স্ট্রেন্থেনিং করবেন। আর ক্যালসিয়াম খাবারগুলো, প্রোটিন খাবারগুলো সাফিসিয়েন্টলি নেবেন। আপনি যদি শরীর নিয়ে ভালো আছেন, তাহলে কিন্তু সব ভালো। বর্তমানের সময়ে দাঁড়িয়ে আমরা হয়তো প্রচুর ব্যস্ত হতে শিখেছি, কিন্তু এই ব্যস্ততার ফাঁকে আমরা নিজেদের যত্ন নিতে হয়তো ভুলে গেছি। এত ব্যস্ততা রয়েছে প্রত্যেকটা মানুষের কাছে, নিজেদের শরীরের খেয়াল রাখতে হয়তো কিছুটা আমরা পিছু পা হয়ে এসেছি। তাই থেকেই আমাদের অনেক সমস্যা, শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, অনেক রকমের সমস্যা আসে। কিন্তু শুধু সমস্যা আসে না, সমস্যার সাথে আসে সমাধানের কথাও। সেই সমাধান আজকে আমরা পেয়েছি, সমাধানের কর্ণধারকে আমরা পেয়েছি এখানে, একজন বিশিষ্ট ব্যক্তিকে আমাদের স্টুডিওর মধ্যে পেয়েছি, একজন ফিজিওথেরাপিস্টকে পেয়েছি আমাদের মধ্যে, সুমন বাস্কি স্যারকে পেয়েছি আমাদের মধ্যে। নমস্কার স্যার। নমস্কার। কেমন আছেন স্যার? ভালো আছি, আমি তো ভালো আছি। আর ভালো লাগলো আপনাদের স্টুডিওতে এসে। আর আমি চাচ্ছি আমি যেমন ভালো আছি, আপনারা সবাই যেন ভালো থাকেন, আপনাদের অডিয়েন্স যেন ভালো থাকে। আমরা সবাই চাই যে আমরা একটু ভালো থাকতে, তাই ভালো আছি ভালো থেকো অনুষ্ঠানের নতুন পর্বে আমরা আবার হাজির হয়েছি। সবার একটাই মন্ত্র, আমরা কি করে ভালো থাকতে পারি, কিভাবে আমরা ভালো একটু সময় বের করে নিতে পারি নিজেদের জন্য। আচ্ছা স্যার, আমি প্রথম থেকে একদম শুরু করছি যে ফিজিওথেরাপি জিনিসটা আসলে কি, বিষয়টা কি আসলে? বেসিক্যালি ফিজিওথেরাপি হচ্ছে হেলথ কেয়ার প্রফেশনাল যারা মেনলি ফোকাস করে মুভমেন্ট উপরে, মোবিলিটি উপরে, পেন রিলিফের উপরে, তার সাথে সাথে রিহেবিলিটেশন উপরে। একজন মানুষের কতটা ম্যাক্সিমাইজ করা যায় কাজকর্মটা, বা অন্যান্য প্রবলেম থেকে বাঁচিয়ে ওকে কতটা ফাংশনাল রাখা যায়, দীর্ঘদিন যেন কাজ করতে পারে, অ্যাক্টিভিটির মধ্যে থাকতে পারে, সোসাইটিতে যেন একটু মিশতে পারে। তার জন্য বেসিক্যালি দে আর বেসিক্যালি ফিজিওথেরাপিস্ট আর বেসিক্যালি মেডিকেল প্রফেশনালস হু আর মেনলি এঙ্গেজ উইথ রিহেবিলিটেশন, movement and the mobility of joints, mobility of patients and all, rehabilitation basically আপনি বলতে পারেন। আচ্ছা, তাহলে মানুষজন এই যে সমস্যার কথা বললাম, সমাধানের কথা বললাম, ফিজিওথেরাপি ব্যাপারে আমরা জানলাম কিছুটা, আর কোন কোন সমস্যাগুলো, এই যে সমাধানের কথা তো প্রথমেই আমরা বললাম, কিন্তু কোন কোন সমস্যাগুলোর জন্য আমরা এই ফিজিওথেরাপির কাছে ছুটে যাই, ফিজিওথেরাপিস্টের কাছে ছুটে যাই? ইয়েস, এখন কারেন্ট যুগে এই সিনারিওতে যখন আমরা এসছি, এত বিজি শিডিউল, আপনি যেটা বললেন একটু আগে, বিজি শিডিউল মানে নিজের জন্য সময় নেই। ইনফ্যাক্ট এই টাইমে আমি একটা জিনিস ডারউইনের একটা মনে করি, উনি একটা থিওরি দিয়েছিলেন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ঠিক আছে, ওটা হচ্ছে যে ফিটেস্ট থাকবে তারাই সার্ভাইভ করবে। আপনি যদি ফিট নন, আপনি হোমবাউন্ড হয়ে যাবেন। তো এখন কমন প্রবলেম যেগুলো দেখছেন, যারা ছুটছে, হয়তো ছুটার পথে একটা মাইনর অ্যাক্সিডেন্ট হলো, কোথাও ইনজুরি হলো, বা বাড়িতেই স্লিপ করে পড়লো, কোথাও একটা ইনজুরি হলো, বা অনেক সময় কি হচ্ছে, দীর্ঘদিন একটা প্রফেশনাল পার্টিকুলার অকুপেশনে আছে, কাজ করছে বসে বা দাঁড়িয়ে বা উঠে, এটা অকুপেশনাল হ্যাজার্ড হচ্ছে, সেই ক্ষেত্রে এটা ব্যথা ভুগছে। তবে প্রত্যেকটা সময় আমাদের ডেলি লাইফে একটা ব্যথা হওয়ার চান্সেস, একটা ইনজুরি হওয়ার চান্সেস খুব কমন।
যার জন্য আপনি যেটা জিজ্ঞেস করলেন যে কোথায় কীভাবে কী মানে আমরা ছুটতে পারি বা কীভাবে ফিজিওথেরাপিস্টের রোল মানে হেল্প নিতে পারি। এভরিডে লাইফে অকুপেশনাল হ্যাজার্ড, বিজি লাইফ, তার সাথে সাথে হচ্ছে আউটসাইড ওয়ার্ল্ডে যে একটা ভিড়ভাড় বলতে গেলে, বাজারে যান মোটরসাইকেল নিয়ে, ইউ উইল রিচ দ্য ডেস্টিনেশন, পৌঁছাবেন না মাঝে পড়ে যাবেন, সেটা অনেক সময় আমরা ডাউটফুল হয়ে থাকি। কিন্তু যে কোনো ইনজুরির, যে কোনো ব্যথার রেজাল্টেন্ট যেটা হচ্ছে একটা লিমিটেশন অফ মুভমেন্ট, তার জন্য আমরা আছি ফিজিওথেরাপিস্ট। সত্যি এই সময়ে দাঁড়িয়ে আমরা হয়তো নিজেদের যত্ন নিতে, নিজেদের শরীরের যত্ন নিতে হয়তো ভুলে গেছি। আমাদের শুধু দায়িত্ব বলতে শুধু নিজেদের শরীর নয়, আমাদের কাছের মানুষদের জন্য আমরা অনেক চিন্তাভাবনা করি, কিন্তু এই ব্যস্ততা, আমাদের কাছের মানুষদের জন্য চিন্তাভাবনা, তার আড়ালে আমাদের নিজেদের জন্যও ভাবতে হয়। তাই আমাদের দর্শক বন্ধুরা যারা রয়েছে তাদের জন্যও আমরা চাইছি যে তারাও যাতে সুস্থ থাকে, আমরা ভালো সময় যেন আরও কাটাতে পারি। এখনও হয়তো অনেকটাই ভালো সময় কাটাচ্ছি, এই স্যারকে পেয়েছি স্টুডিওতে, আমাদের প্রচুর ভালো লাগা রয়েছে, অনেক কিছু জানার রয়েছে আজকে। তো স্যার, এই যে কমন যেই ব্যথাগুলো রয়েছে, কমন প্রবলেমগুলো থাকে আমাদের শ্রোতা বন্ধুর বলুন বা আমাদের এই শহরবাসী বা গ্রামবাসীদের যারা রয়েছে, তাদের একটা কমন ব্যথা থাকে, ওই হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা। এই সমস্ত ব্যথাগুলো কেন হয় আসলে, তারপর সমাধানের কথায় আসছি। এখানে একটা জিনিস বলি, একটা জিনিস হচ্ছে বয়স্কজনিত প্রবলেম, এজ রিলেটেড প্রবলেম, যেখানে বয়সের সাথে সাথে একটা টিয়ারিং প্রসেস হয়, ওয়ার্ন আউট হয়, জয়েন্টসগুলো ওয়ার্ন আউট হচ্ছে, বা একটা বয়সের পর নানান রকম যেটা হচ্ছে মেডিকেল কন্ডিশনস আসছে, মরবিডিটিজ আসছে, সেই ক্ষেত্রে একটা ব্যথা বেদনা উঠে আসা স্বাভাবিক। কিন্তু এখন অনেক সময় দেখা যাচ্ছে অল্প বয়সীদেরও কোমরে ব্যথা, হাঁটু ব্যথা বা নানান রকম, যেটা আমি আগে বললাম একটু অকুপেশনাল হ্যাজার্ডের জন্য একটা ব্যথা হয়। তো এখন আমরা যেটা ক্লিনিক্যালি পাই, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, গোড়ালি ব্যথা আর ঘাড়ের ব্যথা, এগুলো কমন জিনিস, এত কমন যে এখন হয়তো আগে যেটা আমরা ভাবতাম যে হয়তো আফটার 50 ইয়ার্স একটা পেশেন্ট আসবে আমার ঘাড়ে ব্যথা নিয়ে, না, এখন চলে আসছে 20-22 বছরের ছেলেগুলো, অল্প বয়সের মেয়েগুলো যারা স্কুল যাচ্ছে, হয়তো ব্যাগ ক্যারি করে যাচ্ছে, বা এভরিডে একটা যেটা জার্নি হচ্ছে, ওর টোটোতে যাচ্ছে বা এভরিডে একটা হেভি ব্যাগ নিয়ে ক্যারি করে যাচ্ছে, সেই ক্ষেত্রে অনেক সময় ব্যাক পেন বা নেক পেন আমরা দেখছি। আর সবথেকে বড় জিনিস হচ্ছে এখন ইদানিং যেটা পাচ্ছি, ওটা হচ্ছে অনেক সময় দীর্ঘ সময় মোবাইল ইউজ করার ব্যাপারটা, ওখান থেকে অনেক সময় আমরা নেক পেন, নেক স্টিফনেস বা অনেক সময় নানান রকম সমস্যা যেটা উঠে আসছে বা আমরা ডিল করছি বা পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, এই যে সোশ্যাল মিডিয়ার কথা বললেন, মোবাইলের প্রতি আসক্তি এখন 8 থেকে 80 সবার মধ্যেই দেখতে পাই আমরা। কোথাও গিয়ে এটাও একটা ব্যাড হ্যাবিটসের মধ্যে, কারণ মানুষজন এখন রাস্তাঘাটে বেরোতে ভুলে যাচ্ছে, বাড়ির মধ্যে একটা সীমাবদ্ধ একটা গণ্ডি কেটে নিচ্ছে। এবার শরীরটা যদি না খাটে তো কোথাও গিয়ে আমার মনে হয় না যে শরীরটা ঠিক থাকবে, চাঙ্গা থাকবে। পরবর্তী প্রশ্নতে যাই, এই যে সমস্যার কথা বললাম, এবার সমাধানের কথায় আসি। এই যে ব্যথাগুলো, এগুলো এড়াতে আমাদের কি কি করা উচিত, কি ধরনের ব্যায়াম করা উচিত, করা যেতে পারে? বয়স কম হোক, বয়স বেশি হোক বা মাঝারি বয়স হোক, এখন দুটা জিনিস হচ্ছে প্রত্যেকটা মানুষের ধরে রাখা দরকার। একটা হচ্ছে স্ট্রেংথেনিং, নেক্সট হচ্ছে স্ট্রেচিং। একটা মাসলসকে যদি আপনি স্ট্রেচ করতে থাকেন, স্ট্রেংথেন করতে থাকেন, তাহলে কিন্তু চট করেও আপনার ব্যথা পর্যায়ে যাবে না। একটু হয়তো এক্সট্রা স্ট্রেন পড়লো বা একটু হয়তো ম্যাল পজিশন হলো বা একটু হয়তো পোস্টুরাল প্রবলেম হলো, আপনি হয়তো দীর্ঘ সময় বসে আছেন, তাতেও কিন্তু চট করে ব্যথা হবে না। তার কারণটা হচ্ছে মাসলস ইজ ফিট এনাফ, রেডি আছে একটু এক্সট্রা বার্ডেন ক্যারি করার জন্য। কিন্তু আপনি যদি ফিজিক্যালি ফিট নন, তাহলে কিন্তু আপনি ব্যথা ভুগতে রেডি থাকবেন। তবে এখন হচ্ছে মেনলি স্ট্রেংথেনিং অ্যান্ড স্ট্রেচিং, আর তার সাথে যদি মানুষ চায় একটু যদি ওয়াক করা যেতে পারে, অ্যারোবিক্স করা যেতে পারে, এগুলো তো খুবই ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ, ওয়াকিং, অ্যারোবিক্স অ্যালং উইথ স্ট্রেচিং অ্যান্ড স্ট্রেংথেনিং। আচ্ছা, কিন্তু তাও যদি একটু মানে এটা তো সব বয়সের জন্য গেল, সব বয়সেরই হাঁটা উচিত, সব বয়সেরই একটু হেঁটে চলে বডিটাকে ফিট রাখা উচিত, কোনো জিম করার দরকার নেই, এক্ষেত্রে হাঁটলে অনেক বডি ইমপ্রুভ হয়। কিন্তু তবুও যে ব্যায়ামগুলো থাকে, এবার সব বয়সের মানুষের জন্য কিন্তু ব্যায়াম সমান নয়। যারা বয়স্ক মানুষ আছেন তাদের জন্য বেশ কিছু ব্যায়ামে নিষেধাজ্ঞা থাকে, কারণ ওই বয়সজনিত কারণে ওই যে সমস্ত বডি ডেভেলপ হচ্ছে, তারপর আস্তে আস্তে অনেক রোগ জ্বালাও আমাদের মধ্যে জন্ম নিয়ে নেয়। তো এই বয়স্ক মানুষদের জন্য কোন কোন
ব্যায়াম নিরাপদ এবং উপকারী বলে আপনার মনে হয়? বেশ, এখানে আমি একটু ডিফারেন্সিয়েট করে দিই। এখন আমরা একটু কমন নিয়ে চলছিলাম, যে কমন প্রবলেম একটা হাঁটু ব্যথা, কোমরে ব্যথা। কিন্তু যখনই একটা উইয়ারিং টিয়ারিং প্রসেস আছে, যখনই একটা এজিংয়ের সাথে একটা অস্টিওপোরোসিস হয়, যেখানে হাড়ের ডেন্সিটিটা কমে যায়, আর যেখানে একটু ক্ষয়ের ব্যাপারটা চলে আসে, অনেক সময় আপনি অর্থোপেডিক্স কাছে যাবেন, ওনারা হয়তো বললেন যে আপনার হাড় ক্ষয়ে যাচ্ছে, দ্যাট মিনস ওটাকে আমরা বেসিক্যালি বলি ডিজেনারেশন হচ্ছে। তখন ছবি করে হয়তো আপনি পাচ্ছেন কি হাড়ে একটা ডিজেনারেশন হচ্ছে। সেই ক্ষেত্রে অ্যালং উইথ মেডিকেশন আপনার পার্টিকুলার এক্সারসাইজ দরকার, দ্যাট ইজ কল থেরাপিউটিক এক্সারসাইজ। তখন স্ট্রেচিং স্ট্রেন্থেনিং শুধু করলে হবে না, পার্টিকুলার পয়েন্টটাকে পয়েন্ট আউট করে অ্যাসেস করে দেখতে হবে যে আপনার জয়েন্টের ব্যথাটা বা প্রবলেমটা কী কন্ডিশনে আছে, অ্যাকিউট ফেজে আছে বা ক্রনিক ফেজে দাঁড়িয়ে গেছে, বা এই মুহূর্তে এক্সারসাইজ করা যাবে না, একটু টেম্পারেচার আছে, রেডনেস আছে। সেক্ষেত্রে আমরা একটু অ্যাসেস করি, অ্যাসেস করার পর আমরা ডিসিশনটা নিই যে আর্থাইটিস আছে বা স্পন্ডালাইটিস আছে বা সার্ভাইকাল স্পন্ডালাইটিস আছে বা হিল পেন অ্যাঙ্কেল পেন আছে, একজ্যাক্ট অ্যাসেস করে ডায়াগনোস করে সেই ক্ষেত্রে আমাদের একটু এক্সারসাইজগুলো সেট করতে হয়। সেটা কমন এক্সারসাইজের মধ্যে পড়ে না, পার্টিকুলার এক্সারসাইজ হয়ে যায়। পুরোনো সময়ে দেখেছি তাদের রোগ জ্বালা কম হতো, পুরোনো দিনের মানুষ যারা রয়েছেন তাদের রোগ জ্বালা কম হতো, তাদের মানে সমস্যা কম দেখা দিত শরীরে। কিন্তু এখনকার সময়ে দাঁড়িয়ে এই যে নতুন প্রজন্ম বা এখনকার মানুষজন যারা রয়েছেন তথাকথিত, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা আমরা প্রচুর দেখতে পাই। আপনিও দেখছেন নিশ্চয়ই, এই ব্যাপারে আপনার কি মনে হয়? এখন প্রায়ই আমরা আর্টিকেল পড়ি, আপনার শ্রোতা বন্ধুও প্রায় হয়তো জানেন ব্যাপারটা নিয়ে। এখন হচ্ছে একটা খুব কমন টার্ম আছে, যেটা হচ্ছে লাইফস্টাইল প্রবলেম। লাইফস্টাইল প্রবলেম ডিল করছে যে আপনি হয়তো রামপুরহাটে একজন চাকরি করে এভরিডে বাসে উঠছে, রামপুরহাট যাচ্ছে, বাসে বসছে, কোথায় বসছে, কীভাবে বসছে, বা আপনি হয়তো একটা অফিস বিয়ারার আছেন, অফিসে যাচ্ছেন, ব্যাংকে কাজ করেন, ব্যাংকে যাচ্ছেন, কীভাবে বসছেন, ইউ হ্যাভ টু সিট ফর 7 to 8 hours। ওই 7-8 ঘন্টার জন্য আপনি কেমন পোস্টার নিচ্ছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর তার সাথে আরেকটা ওয়ার্ড আছে, যদি আপনি শ্রোতাবন্ধু জানা থাকে ওনাদের, এরগোনমিক্স বলে। এখন আপনি দেখবেন প্রত্যেকটা চেয়ার, প্রত্যেকটা টেবিলের একটা সার্টেন অ্যাঙ্গেল বা সার্টেন সাপোর্ট বা সার্টেন একটা ফিগার থাকে, যে এইভাবে এখানে হাত রাখবেন, এখানে এইভাবে বসবেন, ব্যাক সাপোর্ট নেবেন। যে জিনিসটা এখন অনেক সময় দীর্ঘ সময় বসাকালীন আমরা হয়তো ইউজ করি বা পাই না বা সবসময় অ্যাভেলেবল থাকে না, সেই ক্ষেত্রে একটা ব্যথা বেদনা হওয়ার চান্সেস থাকে। ওটা এভরিডে লাইফস্টাইলে এই কমনগুলো, এই প্রবলেমগুলো খুবই কমন, তবে ওটা সাবধানে থাকতে হবে, প্রত্যেকটা মানুষকে সাবধানে থাকতে হবে। একটা জিনিস তো আপনি স্ট্রেন্থেনিং করে রাখছেন, তার সাথে হচ্ছে একটু সাবধানে থাকছেন, দ্যাট ইজ পোস্চুরাল কেয়ার, এরগোনমিক্স যাকে বলা হয়। ওটা ফলো করলে আশা করছি মানুষ চট করে আর ব্যথা বেদনার দিকে যাবে না। এছাড়াও আমাদের শুধু বসার ক্ষেত্রে এবারে এলাম, এবার বসা থেকে এবার দাঁড়ানোর ক্ষেত্রে যাই বা হাঁটা চলার ক্ষেত্রে যাই। যারা হাঁটতে বা দাঁড়াতে সমস্যা বোধ করেন, আচমকাই ধরুন এটা ব্যথা হয়তো জন্ম নিলে, এটা হঠাৎ করে একটা ব্যথা অনুভব করলো, তাদের প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত বলে আপনার মনে হয় স্যার? বেশ, অনেক সময় আমরা দেখছি এটা মাসলস যেহেতু অনেক সময় আমাদের রেডি থাকে না, যেহেতু আপনি পার্টিকুলার অনেক সময় আপনি শুনেছেন বা আমি তো প্রায়ই পাই, বাথরুমে হঠাৎ উঠতে গিয়ে খেঁচকা লেগে গেছে বা ঘাড়ে হয়তো ঝুঁকতে গিয়ে খেঁচকা লেগে গেছে। ওটা বেসিক্যালি হচ্ছে কি মাসলস আপনার রেডি নন, ওটা পার্টিকুলার কোনো অ্যাক্টিভিটি আপনি কিন্তু সাডেনলি ওটা করে ফেলছেন, সেই ক্ষেত্রে একটা সাডেন পুল হচ্ছে, সেই ক্ষেত্রে মাসলস স্পাজম হয়। তো যখনই এই জিনিসটা হবে, আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স, কখনো চট করে হট কম্প্রেস নিতে যাবেন না, সেক্ষেত্রে একটু কোল্ড কম্প্রেস করবেন। আর কি খুঁজছে, যখনই স্পাজম হচ্ছে, সবসময় শ্রোতা বন্ধুদেরকে জানায় যে ব্যথা পেন ইজ অলওয়েজ প্রোটেক্টিভ। ব্যথা হচ্ছে প্রোটেক্ট করছে। আপনার একটা পার্টিকুলার জায়গায় ইঞ্জুরি হয়েছে, একটা সাপোজ একটা মানুষ মোটরসাইকেল থেকে পড়ে গিয়েছে, ও আর বলছে যে আমি আর দাঁড়াতে পারছি না, দ্যাট মিনস দেয়ার মাস্ট বি সাম ইঞ্জুরি, কোথাও কিছু ইঞ্জুরি হয়েছে, লেগেছে। সেই ক্ষেত্রে ওকে কী করতে হবে, আগে দেখতে হবে অ্যাসেস করে যে না ফ্র্যাকচার। আপনি ডাক্তারবাবুর কাছে হসপিটালে যাবেন, সব থেকে আগে ভাই ছবি করো, ছবি করে দেখি কী হয়েছে। হাড় ভাঙা আছে, দ্যাট মিনস এখন উঠা যাবে না, পারছেন না বলে কিছু নেই, এখন উঠাই যাবে না। তো সেই ক্ষেত্রে ছোটোখাটো ইঞ্জুরি, ছুটতে গিয়ে, হাঁটতে গিয়ে, উঠতে গিয়ে যে খ্যাঁচ লাগে, ওই ক্ষেত্রে অলওয়েজ আই উইল সাজেস্ট যে আপনি কোল্ড কম্প্রেসের দিকে যাবেন, আর একটু রেস্ট। রাইস আমরা বলে একটা জিনিস জানি বা শুনেছেন হয়তো, একটা হচ্ছে রেস্ট, একটা হচ্ছে আইস কম্প্রেস, একটা হচ্ছে পার্ট শুড বি ইমোবিলাইজড, আর একটা হচ্ছে ইলিভেশন। পায়ে লেগেছে তখন কি আছে একটু, না হলে নেক্সট ডে কী দেখবেন পা ফুলে যাচ্ছে পেশেন্ট দেখে, সেক্ষেত্রে আছে আইস কম্প্রেস, রেস্ট,
ইমোবিলাইজেশন অ্যালং উইথ ইলিভেশন, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর এই যে বডি অ্যাক্টিভ ছিল না, অনেকবার শুনলাম আমাদের রাত্রের দিকটাতে বডি পুরো রেস্টে চলে যায়, অনেকক্ষণের জন্য রেস্ট থাকে, 8 ঘন্টা মিনিমাম একটা থাকে রেস্ট। এবার এই যে এই সময়ে দাঁড়িয়ে মানুষ এত ব্যস্ততা রয়েছে, আবার ঘুম থেকে উঠেই অনেক মানুষকে ছুটতে হয় কাজের জন্য, তো এই বডি অ্যাক্টিভের ব্যাপারটা এটা যদি সহজভাবে আমরা বাড়িতেই কোনোভাবে করা যেতে পারে, এটা হয়তো যন্ত্র নয়, এটা মানুষের শরীর, তাও যদি কিছু পদক্ষেপ তো থাকে অ্যাক্টিভ করার জন্য শরীরকে সকালে। এটার জন্য আমি পার্সোনালি সাজেস্ট করব, আর্টিকেল বহুত আসে এটার জন্য, আপনি পড়বেন বা পাবেন, কিন্তু প্রত্যেকটা মানুষ বেড থেকে উঠার পর একটা অ্যাক্টিভ ফেজে আসার একটা ডিউরেশন থাকে, সব মানুষই আলাদা। আপনি হয়তো উঠছেন চট করে যে কাজে লেগে যাবেন, চাপ আছে বলে তা হয় না, পার্টিকুলার একটা 8 মিনিট 10 মিনিট আপনি একটা চেষ্টা করেন বডিটা রিল্যাক্স করতে, ওই টাইমটা সবাইকে চায়, ওই টাইমটা সবাইকে এনজয় করা উচিত, চট করে কাজের দিকে যাওয়াটা ঠিক নয়। আর আর্লি টু বেড আর্লি টু রাইজ, এটা বহু আগে লোক বলে গেছে, হ্যাঁ, উক্তি, যেটা হচ্ছে সেইং স্টেটমেন্ট, দিস শুড বি ফলোড। আই থিঙ্ক আপনি শুন একটা সার্টেন টাইমের মধ্যে শুয়ে পড়ুন, তারপরে দেখবেন মর্নিংয়ে যে আপনি জিনিসটা বলছেন একটা আড়ষ্ট ভাব, একটা স্টিফনেস, ওটা কমে যাবে। হ্যাঁ, কিন্তু কিছু কিছু রোগের ক্ষেত্রে মর্নিং স্টিফনেস থাকে, দ্যাট ইজ ডিফারেন্ট, ইউ হ্যাভ টু ডিল ইট অ্যাকর্ডিংলি, ওটা আপনাকে আলাদাভাবে ম্যানেজ করতে হবে। কিন্তু সাধারণ মানুষের জন্য একটু রেস্ট নিয়ে, একটু জেন্টাল স্ট্রেচিং করে, আগেকার আমলে কী আছে, লোকে একটু আড়ামুড়ি টানতো, আপনি একটু দেখবেন কুকুর বসে আছে একটা, উঠে চট করে কিন্তু ছুটে না, কি করে আগে একটু স্ট্রেচ করে সামনে পিছনে। আর মানুষের এমন আমাদের চাপ, উঠেই বেডে আমরা চিন্তা আছে যে এখন পৌঁছাতে হবে, যার জন্য আমরা ছুটে পড়ি, দ্যাট শুড বি অ্যাভয়েডেড আই থিঙ্ক। এছাড়াও আমাদের এখনকার সময়ে দেখেছি মানুষজন মোবাইলের প্রতি প্রচুর আসক্তি, সবার কাছে একটা করে স্মার্টফোন রয়েছে, সবাই মোবাইলের প্রতি আসক্তি। যিনি আমাদের সময় দেখেছি আমাদের ছেলেবেলাতে মোবাইল ঘাটলে প্রচুর বকা হতো, আর আরও আগে যদি যাই তখন হয়তো মোবাইল ছিলই না। তো এখনকার প্রজন্মের কাছে এখন হাতের মুঠোতে চলে এসেছে সমস্ত কিছু, এর ভালো দিকও রয়েছে, আবার বেশ কিছু মন্দ দিকও রয়েছে। এবার স্যার আজকে আপনাকে পেয়েছি যখন, বেশ কিছু আমার জিনিস জানার রয়েছে। এই যে মোবাইল ইউজ করা, সবসময় ঘাটটা নামিয়ে, ঘাটটা এখন নেমে গেছে প্রায় অনেক মানুষের, শোল্ডার ডাউন হয়েছে, ঘাড় নেমে গেছে মানুষের, প্রত্যেকটা মানুষের কাছে। এই যে এত সহজে সমস্ত কিছু তথ্য পাওয়া যাচ্ছে, এটা একটা আনন্দের ব্যাপার তো রয়েছে, তো কোথাও গিয়ে আমাদের শরীরের সাথে সাথে মানসিক একটা ভাবনা চিন্তার পুরো একদম ড্যামেজ একটা আমরা দেখতে পাচ্ছি। তো এই আপনার কাছে জানতে চাইবো যে এই ভুল ভঙ্গিমায় যে বসা, মোবাইল ঘাটা, এতে আমাদের ঘাড়ের ক্ষতি তো হচ্ছেই, যে একটা ব্যথা তৈরি হচ্ছে, তো এইখান থেকে মানে কিভাবে এখান থেকে বেরিয়ে আসবো, কিভাবে এই ঘাড়ের ব্যথা কমবে আমাদের? দু একটা ইন্টারেস্টিং জিনিস বলি, যেটা আমি আর্টিকেলে পড়েছি বা আপনারাও হয়তো পাবেন খুঁজলে। একটা হেলদি মানুষের নেচার একটা টাইম দিয়েছে, আপনি আউট অফ 24 আওয়ার্স 6 ঘন্টা ম্যাক্সিমাম দাঁড়ালে দ্যাট ইজ সাফিসিয়েন্ট। এখন হচ্ছে অনেক সময় বাড়িতে দেখবেন রান্না চলছে বা কোনো কাজ চলছে, মানুষ দাঁড়াচ্ছে, কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কী আছে, একটা গোড়ালি ব্যথা এক্সপেক্টেড, ওটা হবেই, এখন না হবে 6 মাস পর হবে, 1 বছর পর হবে। কিন্তু যদি ইন্টারমিটেন্টলি মানুষ বসে উঠে কাজটা করে নেয়, তাহলে কিন্তু ওই জিনিসটা হয় না। তাহলে ইন্টারেস্টিং জিনিস কী হলো, একটা 6 আওয়ার্স আউট অফ 24 আওয়ার্স একজন মানুষ দাঁড়ালে ঠিকই আছে, তার বেশি নয়। নেক্সট হচ্ছে, আপনি যখন দাঁড়াচ্ছেন, যখন ইরেক্ট পোস্টার নিচ্ছেন, স্ট্যান্ডিং পজিশনে, তখন মানুষকে অ্যাটলিস্ট মাঝে মধ্যেই তাকাতে হয় 20 ফুট ডিস্টেন্সে। তাতে কি আছে, নেচার যে আপনাকে স্পাইনে যে কার্ভেচারটা দিয়েছে, ওই কার্ভেচারটা আপনার সঠিক থাকে। সার্ভাইকাল রিজনে একটু এমনি থাকে লর্ডোটিক, চেস্ট রিজনে কার্পোটিক থাকে, লাম্বার রিজনে লর্ডোসিস থাকে, সেক্রামে আবার নিচের দিকে। এখন হচ্ছে আপনি যদি এই পোস্টারটা না মেনটেন করেন, তাহলে কিন্তু আপনি ওই স্পন্ডিলোসিস বা নেক পেন ভোগার জন্য রেডি থাকবেন। আপনি যেটা জিজ্ঞেস করেন মোবাইল, একটা মানুষ যদি কন্টিনিউয়াসলি ঝুঁকে থাকে, এখন আমি বাজার করতে মাঝে মধ্যে যাই, দোকানে দেখি শপকিপার্স যখন কাস্টমার নেই, কন্টিনিউয়াসলি মোবাইল নিয়ে বসে আছে, বসে যতক্ষণ না নিউজ বা সিরিয়াল শেষ হচ্ছে ও কিন্তু ছাড়ছে না। সেই ক্ষেত্রে প্রবলেমটা কী হয়, নেক রিজনে কন্টিনিউয়াসলি চাপ পড়ে যায়, আপনার যা নেকের ওয়েট তার মাল্টিপুল নেক রিজনে নেক মাসেলস একটু চাপ পড়ে থাকে, সেই ক্ষেত্রে একটা স্টিফনেস আসে। ইন দ্য লং টার্ম, লং রান, ওটা কী হয়, আস্তে আস্তে হাড়ে চাপ দেবে, ডিজেনারেশন স্টার্ট হয়। নিয়ে আপনি দুটা জিনিস খেয়াল রাখবেন, বন্ধুদেরকেও বলবেন, দর্শক বন্ধুকে, যে একটা হচ্ছে 6 আওয়ার স্ট্যান্ডিং, আর একটা হচ্ছে 20 ফুট গ্লেয়ার, 20 ফুট তাকানো, এই দুটো পোস্টার যেন মেনটেন থাকে। আর বসলে ইরেক্ট পোস্টার যেন মেনটেন থাকবে। আচ্ছা, শিশুদের
এবার বাচ্চাদের কথায় আসি, বড়দের হ্যাঁ। কথা হলো, হুম। এবার বাচ্চাদের নিয়ে একটু গল্প করি। শিশুদের জন্য ফিজিওথেরাপি কতটা জরুরি বলে আপনার মনে হয়, প্রথমেই জানি। হুম। এখন অবধি আমাদের ফিল্ডে যেমন হচ্ছে পেডিয়াট্রিক ফিজিওথেরাপিস্ট, তারা স্পেশালাইজ করছে, এমপিডি করছে এটার উপরে। কিন্তু যেখানে বাচ্চা নর্মাল, যেটাকে বলি আমরা ডেভেলপমেন্টাল মাইলস্টোনস, একটা বাচ্চা জন্মাচ্ছে 3 মাস পর আস্তে আস্তে কী করছে, সাইডে রোটেট করতে চেষ্টা করছে, তারপর থেকে 3 মাস থেকে 4 মাস 6 মাসের মধ্যে পাল্টি খেয়ে ও সামনের দিকে বুক তুলতে চেষ্টা করছে, তারপরে 6 মাস থেকে 9 মাসের মধ্যে কি আছে, হামা টেনে ও দেখবেন বসতে চেষ্টা করছে, তারপরেও দাঁড়াতে চেষ্টা করছে। ফিজিওথেরাপিস্টদের যে বাচ্চাগুলো ডেভেলপমেন্টাল মাইলস্টোনসগুলো নর্মাল আছে, ওয়েন দে আর অ্যাটেনিং দ্য নর্মাল মাইলস্টোনস, দ্যাট শুড বি নো ইন্টারফারেন্স, কিচ্ছু করা দরকার নেই, ওরা এজ ইট ইজ ডেভেলপ করুক। কিন্তু যে ক্ষেত্রে আপনি দেখছেন যে না এখন 9 মাস হচ্ছে, বাচ্চা কিন্তু এতদিনে হামা টানা দরকার, সে কিন্তু ইউ মাস্ট গো টু এ ফিজিওথেরাপিস্ট ওর পেডিটিশিয়ান ওর পেডিয়াট্রিক ফিজিওথেরাপিস্ট। তখন দেখবেন অনেক সময় আমরা অ্যাসেস করি, দেখছি যে না কোনো জিনিস হয়তো ল্যাক করছে। অনেক সময় বাচ্চা বাড়িতে হয়েছে বা হসপিটালে হয়েছে, ডিলেড বার্থ ক্রাই আছে বা অন্য কোনো কমপ্লিকেশনস হতে পারে, তার ক্ষেত্রে বাচ্চাদের কি আছে, মাইলস্টোনসটা ডিলে হয়ে যায়, সেই ক্ষেত্রে ওদের মাস্ট। কিন্তু এমনি নর্মাল বাচ্চা যদি আপনি দেখবেন, when the growth is okay, when the development is okay, that means fine, সেই ক্ষেত্রে ইন্টারভেনশনের দরকার নেই। আচ্ছা, আর এই এখনকার সময় দাঁড়িয়ে দেখবেন যে বাচ্চাদেরও খাবার না খেলে তাদের হাতে একটা স্মার্টফোন ধরিয়ে দেওয়া হয়, মানে এটা কতটা স্যার ডেঞ্জারাস হতে পারে, যদি একটু বলতেন আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে। ফোন শুধু বাচ্চাদের জন্য নয়, ফোন সবারই জন্যে কন্টিনিউয়াসলি দেখা বা একটা এডিকশানে দাঁড়িয়ে যাওয়া খারাপ, কিন্তু বাচ্চাদের জন্য এটা বিশেষ খারাপ। তার কারণটা হচ্ছে ওদের জাস্ট ব্রেনটা ডেভেলপ হচ্ছে। এখন সেই প্রথমেই যখন মা বাবাদের সঙ্গে কথা বলতে বলতে খাওয়া, একটা গান শুনিয়ে খাওয়া, এই ঠাকুমা বা দাদু কাছে গিয়ে বসে খাওয়া, বা একটা কাককে দেখিয়ে খাওয়া, পাখিকে দেখিয়ে খাওয়া, বা কুকুরকে একটু দিয়ে বাচ্চাকে খাওয়ানো, তার যে আনন্দ, তার যে ব্রেনের একটা ইম্প্যাক্ট, তা বাচ্চাদের মনে একটা ইফেক্ট, সেটা কিন্তু মোবাইল অনেকটাই ক্ষতি করে দিচ্ছে। যেটা ন্যাচুরাল জিনিস থেকে বাচ্চা অনেকটা অ্যাওয়ে হয়ে যাচ্ছে, আর ওটা পরে গিয়ে একটা এডিকশানে দাঁড়িয়ে যাবে, পরে না দিলে ও ইরিটেট হবে। এখন দেখবেন অনেক সময় বাচ্চাদের কমন প্রবলেম ADHD পাওয়া যাচ্ছে, হ্যাঁ, বাচ্চা খুব হাইপার অ্যাক্টিভ হয়ে থাকছে, ঠিক আছে। বাচ্চা আরেকটা জিনিস বলি, নট অনলি বাচ্চা, নট অনলি ইনফ্যান্টস, বেবি, অনেক সময় প্যারেন্টস, এখন প্যারেন্টিং জায়গায় আমাদের কি হচ্ছে, ওভার প্যারেন্টিং হয়ে যাচ্ছে, ঠিক আছে, একটু বেশি খাইয়ে দিই, হ্যাঁ, বা একটু দেখি না দেখুক মোবাইল, একটু খাইয়ে দিই, দ্যাট ইজ নট গুড আই থিঙ্ক, তবে ওটা আমরা চেঞ্জ করা দরকার। আচ্ছা, যারা সিজারিয়ান রয়েছে বা নর্মাল ডেলিভারির পরের যে মায়েদের, কতটা জরুরি হয়ে উঠছে এই ফিজিওথেরাপি, কতটা জরুরি? বেশ, এমনিতেও এখন তো ফিজিওথেরাপিতে স্পেশালাইজেশন হচ্ছে অবস-গাইনিতে, তারা বিশেষ করে মাদের ব্যাপারগুলো দেখে। কিন্তু আমি যতটুকু মনে করি, যখন থেকেই প্রেগন্যান্সি স্টার্ট হয়, যখন থেকেই চাইল্ড বিয়ারিং বা প্রেগন্যান্সি আসে, মান্থসগুলো এগিয়ে যায়, তখন থেকেই মাকে একটু ফিটনেস রিজিমে থাকা দরকার। তখন থেকে একটু ব্যাক স্ট্রেন্থেনিং, হিপ মুভমেন্ট, ব্রিদিং এক্সারসাইজ বা অন্য অন্য অ্যাক্টিভিটিস করা দরকার। তার সাথেই তখন না হয় একটা হলো, মা অ্যাওয়্যার ছিল না বা অন্য কোনো, কিন্তু অনেক সময় বাচ্চা হওয়ার পর অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যাক পেন সৃষ্টি হচ্ছে, বা ব্যাক রিজনে একটা উইকনেস আছে, বা সিজারিয়ান সেকশন হয়েছে, সেক্ষেত্রে একটা লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে, তার ফলাফলে অনেক সময় মিসকনসেপশন থাকে যে হয়তো তার জন্য হয়তো একটা ব্যথা সৃষ্টি হলো, বা এমনিতেও একটা ব্যথা সৃষ্টি হলো। সেই ক্ষেত্রে কিছু কিছু এক্সারসাইজ আছে পার্টিকুলার, যেটা আমরা বলি কিগেল এক্সারসাইজ, পেলভিক ফ্লোর এক্সারসাইজ। আপনি পেলভিক ফ্লোর এক্সারসাইজ, বা অনেক সময় একটু ব্রড স্পেকট্রাম বলা হয় কোর স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, ফ্রম নি টু আম্বলিকাস, ইউ হ্যাভ টু স্ট্রেন্থেন দিস। এই পার্টিকুলার রিজন যদি কারো স্ট্রেন্থেন হয়ে থাকে, সেই ক্ষেত্রে পোস্ট প্রেগন্যান্সি বা পোস্ট ডেলিভারি বা তারপরেও মাদের প্রবলেম আর হওয়ার কারণ নেই। কিন্তু you have to strengthen this core pelvic region and you have to do Kegel exercise. আপনারা দেখে নেবেন Kegel exercise, খুব ভালো এক্সারসাইজ ওটা। অনেক সময় কি হয়, বয়সের সাথে সাথে অনেক একটা ইনকন্টিনেন্সের প্রবলেম হয়, একটা ইউরিন হোল্ড করার প্রবলেম চলে আসছে ফিমেলদের, হ্যাঁ, বাচ্চা হওয়া, তারপরে অনেক সময় আমরা পাই আফটার 50 ইয়ার্স মহিলারা আসে, গাইনোকোলজিস্ট কাছে যায়,
যে বেশিক্ষণ ইউরিন হোল্ড করতে পারছি না, ফ্রিকোয়েন্টলি হয়তো আফটার 2 আওয়ার্স 3 আওয়ার্স যেতে হচ্ছে, পাবলিক প্লেসে যেতে হচ্ছে, সেক্ষেত্রে কী হয়, কিগেল এক্সারসাইজ ওটা করলে লোয়ার ব্যাকটা পেলভিক মাসেলসটা স্ট্রেনদেন হয়, সেক্ষেত্রে এই প্রবলেম আপনি যেটা ডিসকাস করছেন ওটা কমে যাবে। আমাদের শহরে, ছোট শহর বলুন বা ছোট গ্রাম বলুন, সেখান থেকে অনেক মানুষ শোনে আমাদেরকে। তো সেই বন্ধুদের উদ্দেশ্যেই জিজ্ঞাসা করছি, তাদের হয়ে আমি এই প্রশ্ন আপনার কাছে রাখছি, তো তারা খুব কম খরচে নিজেদের শরীরের যত্ন ঠিক কিভাবে নেবে? আমাদের ফিল্ড একটা থাকে, ওটা হচ্ছে কমিউনিটি বেসড রিহেবিলিটেশন, ঠিক আছে? ওই ক্ষেত্রে কি আছে, দ্যাট ইজ নট রিহেবিলিটেশন, কিন্তু কমিউনিটি বেসড কিছু এক্সারসাইজ। আমি একটা ট্রেনিংয়ে গিয়েছিলাম, ওখানে সে তাঁত ওয়ার্কার যারা আছে না, তাঁতে কাজ করে, তাদের একটা ট্রেনিং ছিল, ওদের ফিটনেস নিয়ে একটা লেকচার দিতে হয়েছিল। ওখানে আমি বললাম দুটা জিনিসে ফোকাস করবেন, একটা জিনিস হচ্ছে পোশ্চার, আর নেক্সট হচ্ছে স্ট্রেচিং স্ট্রেন্থেনিং, আর নেক্সট হচ্ছে খাওয়া দাওয়া, ঠিক আছে? প্রোটিনাস খাওয়া, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। গ্রামে যারাই থাকুন তারা একটু হাঁটুন। এখন বাজারে আমরা জায়গা পাচ্ছি না বলে একটা জিমের মধ্যে ঢুকে লাফালাফি করছে, দ্যাট ইজ কল্ড অ্যারোবিক্স। কিন্তু গ্রামে গিয়ে প্রচুর মাঠ আছে, আপনার ছুটুন, পুকুরে ধারে ছুটুন, যেখানে সুযোগ পাচ্ছে ছুটুন। ওই ছুটা, হাঁটা, আর কিছুটা মাঝে মধ্যে যে আগেকার আমলের লোক করতো হাত তুলাতুলি, একটু নিঃশ্বাসের ব্যায়াম, এগুলো করুন, খুব ভালো। আর আগেকার দেখবেন অনেক সময় একটা জিম না হলেও এটা পাথর রাখা থাকতো, গ্রামের ছেলেগুলো দেখবেন হ্যাঁ খেলার মাঠে একটা ঝুলে সব স্ট্রেচিং করছে, ঝুলে সব চারিদিকে সুইং করছে, বা পাথর রাখা আছে একটু পাথর লিফট করছে। ওটা আপনার জিম থেকে অনেক ভালো। কেন? কেন কি ওখানে আপনি ফ্রেশ এয়ার পাচ্ছেন, ঠিক আছে? চারজন বন্ধু হাসাহাসি করার জন্য পাচ্ছেন। ওখানে এক্সারসাইজ করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার সময় দাঁড়িয়ে আপনার কি মনে হয় কতটা পরিবর্তন ঘটেছে এই নতুন প্রজন্মের মধ্যে? এখন হয়তো সেভাবে মাঠে গিয়ে স্ট্রেচ হয়তো অনেক কম করে মানুষজন। তো এখন হয়তো এই মোবাইলে আসক্তি বেশি, ঘুম থেকে উঠেই আর কি মোবাইল ফোনটা নিয়ে বসে পড়ছে। তো এখন কতটা মাত্রায় বেড়েছে সেই পুরোনো দিনের তুলনায় এই ফিজিওথেরাপির যে ব্যাপারগুলো? এখন হচ্ছে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে গেছে। এখন হচ্ছে আগেকার মানুষে আজ থেকে আগে দেখলে 50-60 মানে অনেকটা বয়স, কিন্তু এখন চলে যাচ্ছে 69 to 71 ইয়ার্স, আমাদের অ্যাভারেজ লাইফ স্প্যানটা বেড়ে গেছে। এই টাইমে দীর্ঘ সময় যদি ফিট থাকতে চান, যদি বাজার করতে চান, যদি চান যে বন্ধুদের সাথে গিয়ে মাঠে একটু আড্ডা দেবো, তাহলে কিন্তু এক্সারসাইজটা, থেরাপিটা খুবই দরকার। সেই ক্ষেত্রে আপনি মোবাইলটা বন্ধ করে রাখুন, মোবাইল শুধু ফোনের জন্য রাখুন, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া, নিউজ, টিভি আমাদের যথেষ্ট ভালো বন্ধু, একটা পার্টিকুলার টাইমে নিউজ দেয়, আপনি নিউজ দেখে নিন, কিন্তু মাঠে নিশ্চয়ই যান, হাঁটুন নিশ্চয়ই। ওটা এখনকার যুগে যেহেতু বয়স বেড়ে যাচ্ছে, বয়স বাড়ার সাথেও আমাদের হেলথটা ঠিকঠাক থাকছে, তো ওটা আরেকটু ধরে রাখলে খুব ভালো হয়। আপনি কিছুক্ষণ আগে স্ট্রেচিংয়ের কথা বললেন, ব্যায়ামের কথা বললেন, ঠিক কতক্ষণ প্রত্যেক দিন ওই স্ট্রেচিং বা ব্যায়াম করা বা হাঁটা প্রয়োজনীয় বলে আপনি মনে করেন? একটা মানুষে, ওটা আমরা প্রত্যেক দিন অ্যাকচুয়ালি ধরি না, একটা মানুষ যদি 20 মিনিট এভরিডে একটু ফার্স্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কিছু করে নেয়, আপনি নো নিড টু গো টু জিম, আপনি যদি স্ট্রেসে আপ ডাউন করেন, বাগানে যদি জলে গাছ দিয়ে দেন, আপনি 20 মিনিট একটা অ্যাক্টিভ লাইফ লিড করুন, 20 মিনিট যথেষ্ট। আর আপনি যদি সপ্তাহ হিসাব ধরতে চান, সপ্তাহে অন্তত ধরে রাখুন 120 মিনিট থেকে 160 মিনিট যথেষ্ট। ওইটা আপনি করে নিচ্ছেন, দ্যাট মিনস ইউ আর ফিট এনাফ, ইউ আর অ্যাক্টিভ এনাফ। আপনি বডিকে, মাসেলসকে, জয়েন্টসকে আপনি যথেষ্ট কী দিচ্ছেন, সাপ্লিমেন্ট দিচ্ছেন, খাবার দিচ্ছেন, কী করার জন্য? হেলদি থাকার জন্য। আচ্ছা, আর এই হঠাৎ আঘাত লাগলে, এই যে স্ট্রেচিং করতে গিয়েও আমাদের মাঝে মাঝে আঘাত লাগে, চোট আঘাত লাগে, বা আমাদের দৈনন্দিন জীবনে এই আপনি যেরকমটা বলছিলেন বাজার করতে যাচ্ছি, বা লোকাল বাসে বা লোকাল ট্রেনে আমরা অনেক জায়গায় কাজের উদ্দেশ্যেও বেরিয়ে যাই, কিন্তু তো সেই চলতে চলতে বা হাঁটতে হাঁটতে হঠাৎ করে আঘাত লাগলো, তো তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে আমাদের কি করা উচিত বলে আপনার মনে হয়? আমি আগেও একবার বললাম ব্যাপারটা নিয়ে, এটা হচ্ছে যখনই ইনজুরি হচ্ছে, সব থেকে আগে পার্ট শুড বি রেস্টে রেখে আপনি চেষ্টা করুন কাছাকাছি কোথাও বরফ যদি বা ঠান্ডা জল যদি পান, আর একটু রেস্ট নিন। আগে একটু মুভমেন্ট করে দেখুন যে ব্যথা বাড়ছে, অ্যাগ্রাভেট করছে না ঠিকই আছে। এই যদি আপনি ওয়েট বিয়ার করতে পারছেন, দ্যাট মিনস দ্যার ইজ নো মেজর ইনজুরি। আর যদি আপনি দেখছেন ওয়েট বিয়ার করতে কষ্ট হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে ইট নিডস কেয়ার, না হয়তো এক্সরে বা হয়তো কিছু করা দরকার আছে। কিন্তু এখনকার সময়ে বন্ধু হচ্ছে আইস,
যখনই একটা ফ্রেশ ইনজুরি হচ্ছে, আপনি ক্রিকেট খেলোয়াড়দের দেখে দেন, ছুটতে গিয়ে হ্যামস পুল হলো, কাপ ফুল হলো, সঙ্গে সঙ্গে কী আছে, এটা ফিজিওথেরাপি, স্পোর্টস ফিজিও, তারা গিয়ে কী করছে, একটু আইস কম্প্রেস করে নিচ্ছে। আইস কম্প্রেস করলে কী আছে, ইনফ্লামেশনটা দাঁড়াচ্ছে না। তবে আমি বলে দিই, হয়তো আপনি জিজ্ঞেস করবেন পরে, অনেক সময় গ্রামে এখনও আছে বা বহু লোক ভুল করে কী আছে, সে পুরোনো আমার একটা হট কম্প্রেস করে দিচ্ছে, গরম জল সেঁক বা গরম তাওয়া দিয়ে সেঁক বা কাপড় দিয়ে সেঁক করে দিচ্ছে। ওটা করলে একটু ক্ষতি হয়ে যাবে, ওটা না করাই ভালো। ফ্রেশ ইনজুরি, ফ্রেশ ট্রমাতে সবসময় আপনি আইস কম্প্রেস করবেন। আচ্ছা, আর এই ঠান্ডা জলের সেক আর গরম জলের যে ব্যাপারটা থাকে, সেটা মানে কোনটা কখন ইউজ করা উচিত বলে আপনার মনে হয়? বেশ, ওটা হচ্ছে অনেক সময়, সাপোজ একটা হাঁটু ব্যথা নিয়ে কেউ ঢুকলো, হাঁটু ব্যথা নিয়ে হাঁটুতে দেখছে যে ব্যথা করছে, হাঁটতে পারছি না, ফুলে আছে, স্টিফনেস আছে, পুরোটা ভাঁজ করতে পারছি না, সেই ক্ষেত্রে এজ অ্যান এক্সপার্ট আমরা কী করে একটু অ্যাসেস করে দেখি। তো আমি এমনি বলে রাখছি শ্রোতা বন্ধুদেরকে, আপনি একটু হাত দিয়ে উল্টো দিকে টাচ করে দেখবেন, যদি আপনি দেখছেন যে টেম্পারেচার রয়েছে, কখনো আপনি হট কম্প্রেস করবেন না, দেবেন না, সেই ক্ষেত্রে আইস কম্প্রেস করা উচিত। আর যখনই ব্যথাটা ক্রনিক হয়ে যাচ্ছে, অনেক সময় দেখবেন ফুলে টুলে সব ঝরে আবার কি হয়েছে, হাঁটুটা শুকে গেছে, স্টিফ হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হট কম্প্রেসটা খুব কাজে লাগবে। বা পোস্ট ফ্র্যাকচার দেখবেন ভাঙার পর অনেক সময় স্টিফ হয়ে গেছে, সেই ক্ষেত্রে হট কম্প্রেসটা, বা অনেক সময় আমরা একটু ওয়াক্স থেরাপি করি চেম্বারে বা হসপিটালে, সেই ওয়াক্স থেরাপিটা গরম সেঁক, ওটা কাজে লাগবে। কিন্তু ফ্রেশ ইনজুরিতে সবসময় আইস কম্প্রেস। আচ্ছা, যদি অনেক মানুষের ধারণা এমন আছে, আমরা অনেক ঠান্ডা লাগা জ্বরের ক্ষেত্রেও দেখেছি এবং আমাদের এই শারীরিক যে ব্যথাগুলো সেগুলোর ক্ষেত্রেও দেখেছি যে শরীর একটু ঠিক হতে না হতেই আমরা ওষুধ খাওয়া ছেড়ে দিচ্ছি বা ওই থেরাপির থেকে দূরে সরে যাচ্ছি, ঠিক হয়ে গেছি তো, চাঙ্গা হয়ে গেছি তো। কিন্তু এটা কতটা ভুল স্যার, আপনার কি মনে হয়? আপনি একটা জিনিস বলি, আপনি এই ঠান্ডা ঢুকছে এখন প্রায়ই দেখছেন পেডিয়াট্রিশিয়ান কাছে বাচ্চাদের, ফিজিশিয়ান কাছে বয়স্কদের কী নিয়ে যাচ্ছে, কাশি নিয়ে যাচ্ছে, ভাইরাল ফিভার নিয়ে যাচ্ছে, ফ্লু নিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে একটা কোর্স করা হয় মেডিসিনের, যেমন 7 দিনের বা 5 দিনের একটা অ্যান্টিবায়োটিক কোর্স হোক বা যে কোনো ওষুধের কোর্স একটা করে দিল। মানুষ একটু কাশি কমলে ভাবছে ছেড়ে দিন, না, নেভার, কখনো করবেন না। একটা ব্যথার পর বা একটা যে কোনো রোগ ডায়াগনোস, পোস্ট অপারেটিভ কেসে বা পোস্ট বার্ন কেসে অনেক সময় পেশেন্ট আমাদের কাছে আসছে, থেরাপি জন্য আসছে, অনেক সময় ভাবছে যে এই তো অনেকটা আরাম হলো, ছেড়ে দিই, কখনো করবেন না। অনেক সময় প্রত্যেকটা মডেলিটিস যেখানে আমাদের চলে, হয়তো 12 দিনের কোর্স থাকে, 14 দিনের কোর্স থাকে, বা মাসলসের জয়েন্টসের যে কন্ডিশন আছে, হয়তো খুঁজছে যে 21 দিনের একটা সিটিং দরকার, সেক্ষেত্রে কাইন্ডলি ওটা পুরো করবেন। না হলে কী আছে, ট্রিটমেন্ট অর্ধেক থাকলে নেক্সট টাইম আরও কোর্সটা কমপ্লিট করতে হবে, তার সাথে হয়তো এক্সট্রা সিটিং হয়তো নিতে হতে পারে। তবে কোর্সটা কমপ্লিট করা, ওয়েদার মেডিকেশন, ওয়েদার থেরাপি, ওয়েদার এক্সারসাইজ, ভেরি ইম্পর্টেন্ট। এরকম কি স্যার কোনো কেস রয়েছে যেটা খুব ভয়ঙ্করভাবে হয়েছিল, যে থেরাপি ছেড়ে দিয়েছিল, পরবর্তীতে আবার ফিরে এসেছে আপনার কাছে, এরকম যদি কোনো ঘটনা? অনেক সময় হয় কি, একটা ছোট এক্সাম্পল দিই, অনেক সময় স্ট্রোক কেসগুলো থাকে, প্যারালাইসিস রোগী, অনেক সময় এখনকার যুগে ট্রিটমেন্ট হচ্ছে, থেরাপি হচ্ছে আর্লি ইন্টারভেনশন, যত তাড়াতাড়ি হোক। অনেক সময় স্ট্রোক হয়, যে কোনো জায়গায় রুগী ভর্তি আছে বা কলকাতা থেকে ছুটি হয়ে আসছে, ওখানে স্ট্রিক্টলি ওদের বলে দেওয়া হয় যে এবার আপনি একটা ভালো ফিজিওথেরাপিস্ট দেখে থেরাপি করাবেন। কিন্তু পেশেন্ট আসছে, একবার দেখে নিচ্ছে, ভাবছে যে ওই তো দেখিয়ে নিলাম ডাক্তার। উই আর নট লাইক দ্যাট। আমরা কিন্তু ওই মেডিসিন দিয়ে ছেড়ে দেওয়ার জিনিস নয়। আপনি যে এভরিডে একটা থেরাপি সেশন করছেন, ওটাই হচ্ছে আপনার মেডিকেশন। ওই কেসে পেশেন্ট যদি 7-10 দিন করে ছেড়ে দেয় বা কোনো রকম করে দাঁড়ালো, ওটার রিহ্যাবিলিটেশন আসপেক্টটা কিন্তু ওইখানেই থেমে যায়। তারপরে নার্ভসগুলো উল্টো একটা হাইপারটোনিসিটিতে চলে যায়, একটু শক্ত হয়ে যায়, একটা কন্ট্রাকচার ডেভেলপ হয়ে যায়। আপনি হয়তো অনেক সময় পাড়াগ্রামে বা কোথাও দেখেছেন রুগী একটু এমনি এমনি করে হাঁটছে, দ্যাট মিনস হচ্ছে কী আছে, ওই থেরাপিটা মাঝখানে হয়তো ছেড়ে দিয়েছে। তখন রিভার্স একটা আপনার মাসল স্পাজম হবে, টোন বাড়বে, কন্ট্রাকচার ডেভেলপ করবে, ডিফর্মিটি ডেভেলপ হবে। তখন আপনি ফিরার যে রিকভারির যে স্টেজটা ছিল সেটা নষ্ট করে দিয়েছেন, আর ফিরার যে পার্সেন্টেজটা ছিল, হয়তো আপনি 90% রিকভার করতেন, সেখানে হয়তো 30-40% রিকভার করে আপনাকে স্যাটিসফাই হতে হবে। আর খারাপ বলতে গেলে অনেক সময় ব্যাক পেন ক্ষেত্রে একটা থেরাপি সেশন 10টা ছিল, পেশেন্ট 2টা করে একটু ভালো লাগলো, ছেড়ে দিল। সেই ক্ষেত্রে অনেক সময় ও ভাবছে যে সুস্থ হয়ে গেছি, কিন্তু পরে কদিন পর অনেক সময় ফিরে আসে, ডাক্তারবাবু ব্যথা খুব বেড়ে গেছে। কেন বেড়েছে? ভাই মাঝখানে থেরাপিটা ছেড়ে দিয়েছে। তখন অ্যাগ্রেসিভ
যেটা হচ্ছে ব্যথাটা আরও অ্যাগ্রেসিভ হয়ে চলে আসে। তবে এটা অ্যাভয়েড করা দরকার, সবসময় ওষুধ হোক থেরাপি হোক সেশনটা কমপ্লিট করতে হবে। আচ্ছা স্যার, আরও একটা জটিলতার ব্যাপার আছে, মানুষজন যোগব্যায়াম আর এই ফিজিওথেরাপির মধ্যে গুলিয়ে ফেলে, এখনও প্রায়শই দেখা যায়। কিন্তু এটা সম্বন্ধে আপনার কি মতামত, কি মনে হয় আপনার? একটু হিস্ট্রিতে যায়। এনসিয়েন্ট টাইমে কী হচ্ছে, যখন থেরাপি ইন্ডিয়াতে আসেনি 1950-52 আগে, এটা বেসিক্যালি এসছে তো ওয়ার্ল্ড ওয়ার 2 থেকে, বেসিক্যালি বেশিরভাগই মানে প্রচলনে এসছে। তার আগে ছিল কি, কিছু হলে ব্যথা বেদনা মানুষ কী করতো, একটু গরম সেঁক নিত, একটু মাসাজ, কেরালাতে এখনও মাসাজ টেকনিক, আমাদেরও কিছু মাসাজ টেকনিক্স আছে, ওটা পার্টিকুলারলি ইউ হ্যাভ টু ডায়াগনোস, ইউ হ্যাভ টু অ্যাসেস, তারপরে মাসাজ টেকনিকটা। তার সাথে যোগা আগে ছিল, আগে মানুষ সেরকম শক্তপুক্ত ছিল, সব ঠিক ছিল। কিন্তু এখনকার দিনে যেহেতু লাইফস্টাইলটা আমাদের অন্যরকম হয়ে গেছে, এখন প্রপারলি অ্যাসেস না করলে, ডায়াগনোস না করলে যোগব্যায়াম না করাই ভালো। আর যোগব্যায়াম যদি করতে চান, সব থেকে আগে আপনার মেডিকেল কন্ডিশনটা দেখে নেবেন, অ্যাসেস করে নেবেন। যারা সুস্থ তাদের জন্য যোগ খুবই ভালো, করবেন, সুস্থ থাকবেন। কিন্তু একবার কোনো মেডিকেল কন্ডিশনস ডায়াগনোস হয়ে গেলে, সাপোজ একটা লিস্থিসিস হয়ে আছে, হার্টস হয়ে আছে, সেই ক্ষেত্রে কিছু কিছু যোগ বারণ আছে। আপনার আর্থাইটিস ধরা পড়েছে, সেই ক্ষেত্রে ডাক্তারবাবু আর অর্থোপেডিক সার্জন এক্সরে দেখে বললেন যে এবার নিচে বসা যাবে না। থেরাপিস্ট কিছু কিছু এক্সারসাইজ দেখে দিলেন, কিন্তু পেশেন্ট তখন অনেক সময় জিজ্ঞেস করে, ডাক্তারবাবু আমি তো বজ্রাসন করি বা প্রজাপতি আসন করি বা কোনো একটা আসন বলে দিল। সেই ক্ষেত্রে আমরা দেখি ওই আসনে আদৌ কি হাঁটুটা পুরোটা ভাঁজ হচ্ছে, যদি হয় তাহলে কিন্তু দ্যাট শুড বি অ্যাভয়েডেড। তবে হেলদি মানুষের জন্য যোগ খুব ভালো, কিন্তু কোনো মেডিকেল কন্ডিশনস হলে তখন কিন্তু আপনাকে একটু অ্যাসেস করেই করতে হবে। আচ্ছা স্যার, আর আমাদের দৈনন্দিন জীবনে ফ্রোজেন শোল্ডার আর স্পন্ডালাইসিস, এটা খুব কমন দুটো জিনিস। এবার এখানে অনেক মানুষের এবার দুটো স্টেজ আছে এখানে দাঁড়িয়ে। এবার আমি আপনাকে ভেঙে ভেঙে করছি প্রশ্নটা। যারা চাইছে না যে আমার না হোক, এমনটা চাইছে, কোনো মানুষই চাইবে না যে এরকম রোগ ব্যাধিতে আমরা আক্রান্ত হই, এমন ইভেন কোনো ডাক্তারও চাইবে না, কোনো স্যারই চাইবে না যে তার পেশেন্টের এরকম একটা অবস্থা হয়ে যাক। তো তারা কি করবে যাতে না হয় এই জিনিসটা মেনটেন করতে? সব থেকে আগে ফ্রোজেন শোল্ডার নিয়ে যায়। ফ্রোজেন শোল্ডার হওয়ার এমনি কোনো কারণ নেই যে পার্টিকুলার একটা জিনিস করলে হয়েছে বা না করলে হবে না, এরকম কিছু নেই। ফ্রোজেন শোল্ডার হওয়ার থাকলে হবে। তবে একটা জিনিস বলে রাখি, আগেকার লোকে কাপড় মেলতে গেলেও হাত তুলতো, কিন্তু এখন সে জিনিসটা আমাদের নেই। হাত তোলাটা দরকার হলে কেউ তুলে না, ফ্যান খারাপ না হলে কেউ উপরে তাকায় না। আগেকার লোকে তাকাতো, সেই তাকানো জিনিসগুলো, তাকালেই ছাদ, আগের লোকে উপরে স্কাই দেখতে পারতো, তখন তাকাতো, এখন তাকাচ্ছে না, হাতও তুলছে না। যার ক্ষেত্রে আমি বলবো এভরিডে যদি 5-7 বার করে সবাই হাত তুলে, তাহলে ওই ফ্রোজেন শোল্ডার জিনিসটা চট করে হয় না। আর্লি ডায়াগনোসিস হয় যে আমার একটু প্রবলেম হচ্ছে, সঙ্গে সঙ্গে একটু কনসালটেশন করলেই চলে যাবে। নেক্সট হচ্ছে স্পন্ডিলোসিস। একটা বয়সের পর স্পন্ডিলোসিস কমন, কিন্তু আমাদের একটা লাইফস্টাইল যে হয়ে গেছে, হোম বাউন্ড হয়ে গেছি, ঠিক আছে, একটা সার্টেন পজিশনে। আপনি একটা ফ্ল্যাটে যান, এখানে তাও আমরা সিউড়িতে খোলামেলা আছি, আপনি একটু ফ্ল্যাটে যান কলকাতায়, কী আছে, এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে, আপনি তো আর বাজারে রাস্তায় গিয়ে দাঁড়াবেন না বা ছুটবেন না, না হলে গিয়ে সেই ধরমতলা ময়দানে যেতে হবে, অত দূর কেউ যাবে না। এবার হচ্ছে আপনি বাড়ির মধ্যে ম্যাক্সিমাম মোবিলিটির মধ্যে থাকবেন, ব্যাক স্ট্রেনথেনিং করবেন, আর ক্যালসিয়াম খাবারগুলো, প্রোটিন খাবারগুলো সাফিসিয়েন্টলি নেবেন। এখন অনেক সময় খাওয়ার মধ্যেও আমাদের কি হচ্ছে, একটু আনিয়ে খাবার বা একটু মানে মুখরোচক খাবারগুলো বেশি হয়ে গেছে, ওখানে একটু নিউট্রিশিয়াস খাবারটা কাজে লাগে। যদি সাফিসিয়েন্ট পরিমাণে ক্যালসিয়াম যায়, গ্রিন লিফি ভেজিটেবলস, আমি একটা ফর্মুলা দিচ্ছি ওখানে, খাবারের মধ্যে এভরিডে ওয়ান শুড হ্যাভ অ্যাটলিস্ট 2 ভ্যারাইটিস অফ ফ্রুটস, 2 রকমের ফল, 2 রকমের গ্রিন ভেজিটেবলস। আপনি তার মধ্যে শাক থাকতে পারে, ঝিঙে পেঁপে যাই থাকে, কিন্তু আপনি 2 রকম অ্যাড করুন। আর অ্যাটলিস্ট প্লেন্টি অফ ওয়াটার, 3 লিটার্স অফ ওয়াটার, 11 গ্লাস 10 গ্লাস জল যদি খায়, তাহলে মোটামুটি ভিতর দিক দিয়েও আপনি হেলদি আছেন, বাইরে স্ট্রেচিং স্ট্রেন্থেনিং করে আপনি হেলদি থাকেন, তাহলে এই সমস্যাগুলো হয় না। আর যারা এই সমস্যার ভুক্তভোগী তারা ঠিক কী করবে এই সময় দাঁড়িয়ে? তারা সঠিক ডায়াগনোসিস করে সঠিক জায়গায় গিয়ে একটু থেরাপি সেশন করবে, বা সঠিক স্পেশালিস্ট কাছে গিয়ে একটু আলোচনা করে নেবে, দেখিয়ে নেবে যে স্যার আমার এই প্রবলেম হচ্ছে। এইগুলো ফেলে রাখতে নেই, কারণ যে অনেক সময় এটা নিয়ে বহু সমস্যা হচ্ছে,
হয়তো ঠিক টাইমে ডায়াগনোসিস হলো না, প্রবলেমটা একটু খারাপের দিকে চলে যায়। আচ্ছা, এছাড়াও দেখেছি আমরা অনেক গ্রামের মানুষ আছে, এবার ডাক্তাররা তাদেরকে সাজেস্ট করছে যে ফিজিওথেরাপিস্টের কাছে যাও। এবার তারা কীভাবে দ্বন্দ্বের মধ্যে থাকে? আসলে ফিজিওথেরাপিস্টটা কারা, প্রথমে আপনি আগে বলুন। এখন হচ্ছে, এটা আমি বলি, আপনি যে কোনো জায়গায় যাবেন, যারা ব্যাচেলার ফিজিওথেরাপি নিয়ে প্র্যাকটিস করছে, হ্যাঁ, যেমন হচ্ছে ফিজিশিয়ানদের মিনিমাম MBBS করে একটা প্র্যাকটিস করছে, দে আর দ্য অথরিটিস, দে আর দ্য পার্সন টু হুম ওয়ান শুড গো। তাদের কাছে গিয়ে, বা এখন স্পেশালাইজ হচ্ছে, কেউ হচ্ছে MPT অর্থো করছে, নিউরো করছে, তো মিনিমাম আপনি যেখানেই যাবেন যারা ব্যাচেলার ফিজিওথেরাপি করে প্র্যাকটিস করছে, এমনি কিছু ডিপ্লোমা ফিজিও আগেকার কোর্স ছিল, বা কিছু ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট, ওরা দে ক্যান ডিল পেশেন্টস বাট দে ক্যানট প্রিসক্রাইব। তারা সরাসরি পেশেন্ট না দেখলেই ভালো, বা ওদের কাছে না গেলে ভালো হয়, ঠিক আছে, সঠিক জায়গায় যাওয়া, তাহলে রেজাল্টটা ভালো হয়, না হলে টাকা নষ্ট, সময় নষ্ট। আমরা অনেক সময় পেশেন্ট পাই যে ওখানে কতদিন চিকিৎসা হয়েছে স্যার, কই তো কিছুতে ইমপ্রুভ করছে না, সেক্ষেত্রে কী হয়, আমাদের একটু নাম খারাপ হয়, বা পেশাটা একটু অন্য জায়গায় চলে যায়, না ওই তো করিয়ে দেখলাম কই কিছুই তো হচ্ছে না। কিন্তু না, পার্সোনালি আই সাজেস্ট ইউ লুক ফর এ ফিজিওথেরাপিস্ট, দোজ হু আর রেজিস্টার্ড। অনেক সময় ভালো ফিজিশিয়ান দেখে, নিউরোলজিস্ট কী করছি আমরা, দুর্গাপুর ছুটছি, কলকাতা ছুটছি, কিন্তু ফিজিওথেরাপিস্টদের ব্যাপারে আমরা কী করছি, চলো তো ওই তো ওইখানে একজন বসছে, চলো দেখিয়ে নিই, না নেভার। আপনি একটু দেখবেন, খবর নেবেন, খবর নিয়ে খোঁজ খবর নিয়েই দেখাবেন। আচ্ছা, আর এই ফিজিওথেরাপিস্টের পড়াশোনার ব্যাপারে বললেন যে মিনিমাম একটা ডিগ্রি নিয়ে তারা চেষ্টা করছে। এখনকার ইয়াং ছেলে মেয়েদের জন্য বলে দিই, যারা গ্রামেও আছে বা শ্রোতা বন্ধু আছে, বা অনেক লোকের বাচ্চারা আমার কাছেও অনেক সময় ক্লিনিকে আসে বা হসপিটালেও আসে, একটু জিজ্ঞেস করে। এটা হচ্ছে +2 সায়েন্স, PCB, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে আপনাকে মিনিমাম 50% নিয়ে করতে হবে। তারপরে আপনি আইদার নিট দিয়ে ঢুকুন, না হলে স্টেট ওয়াইজ আলাদা আলাদা এক্সাম হচ্ছে ওখানেও। আর কিছু এখন সব কটা নিট আন্ডারে যায় না, কিছু কিছু কলেজ প্রাইভেট নিজেও করছে, কিন্তু আপনাকে পড়তে হবে 4.5 বছর, ঠিক আছে। যেমন MBBS কোর্স হচ্ছে, BDS হচ্ছে, সেরকম আপনাকে 4.5 years ইউ হ্যাভ টু স্টাডি, তারপরে ইন্টার্নশিপ করবেন, তারপরেই আপনি কিন্তু একজন ফিজিওথেরাপিস্ট হবেন। তারপরে যদি আপনি চুজ করতে চান, ইউ ক্যান স্পেশালাইজ। এখন চেস্ট ফিজিওথেরাপি হচ্ছে, স্পোর্টস হচ্ছে, অর্থোপেডিক্স হচ্ছে, অবস গাইনি হচ্ছে, আর কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন হচ্ছে, কিছুটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাও রয়েছে আমাদের, ওখানেও আপনি যেতে পারেন, যেটা চয়েস অফ ফিল্ড। আচ্ছা, আর এই পড়াশোনাটা কোথায় শেখানো হয়, এই থেরাপিটা? এটা প্রত্যেকটা মেডিকেল কলেজে কিছু সিট থাকে, তবে আমরা যখন পড়ি, আমাদের আমলে ছিল, আমরা অল ইন্ডিয়া বেসিসে ঢুকে NIH থেকে করেছিলাম, ওটা অল ইন্ডিয়া বেসিসে এন্ট্রান্স হতো। 4টাই কলেজ ছিল, যেমন জয়েন্ট হয় IDG বা ওই রকম জয়েন্ট তখন হতো। আর তখন ওয়েস্ট বেঙ্গলে ছিল একমাত্র PGতে। আমাদের মাঝে মধ্যে একসাথে কিছু কিছু প্র্যাকটিক্যালও হতো বা এক্সামও হতো। PGতে ওরা 4.5 বছর 4 বছর ডিগ্রি করতো তখন। আচ্ছা, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি, এবং স্যারকে বলবো, আমাদের কমিউনিটির যারা শ্রোতা বন্ধু রয়েছে, আপনারও বন্ধু এখন তারা, কারণ আপনিও জুড়ে রয়েছেন আমাদের সাথে, তো তাদের উদ্দেশ্যে বেশ কিছু পরামর্শ দেওয়ার জন্য আপনাকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব তাদের জন্য। আমি একটাই জিনিস বলবো এজ এ ফিজিওথেরাপিস্ট, যে এখন হেলথ ইজ ওয়েলথ। আপনি যদি শরীর নিয়ে ভালো আছেন, তাহলে কিন্তু সব ভালো। আপনার যদি শরীর সুস্থ আছে, আত্মীয় স্বজন ভালো, আপনার ওয়েলথ সেফ আছে। আপনি এখন যদি হেলথ নিয়ে ভুগছেন, তাহলে কিন্তু আপনি ওয়েলথ নিয়েও ভুগছেন, সার্কেল নিয়েও ভুগছেন, আত্মীয় স্বজন ফ্রেন্ডস নিয়েও ভুগছেন। তো আমি পার্সোনালি বলবো, হেলথটাকে বাঁচিয়ে রাখতে হবে। আর সেই আগেকার আমলে একটা ছিল পাতলা পায়খানা, জ্বর, জ্বালা, ইনফেকশন, নানান রকম রোগ। এখন সেই রোগটা থেকে আমরা অনেকটা উঠে এসেছি, যেহেতু আমরা মডার্ন ইন্ডিয়াতে চলে এসেছি। এখন হচ্ছে লাইফস্টাইল প্রবলেম। আমরা যদি লাইফস্টাইল ঠিক থাকি, খাওয়া দাওয়া ঠিক রাখি, বা আমাদের পোস্চার ব্যাপারটা ঠিক রাখি, এয়ারগোনমিক্স ব্যাপারটা খেয়ালে রাখি, আর তার সাথে হচ্ছে একটু অ্যাওয়ারনেস, একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, মানে মোবাইল ছেড়ে বা রুম ছেড়ে বা ফ্ল্যাট ছেড়ে মাঝে মধ্যে বেরিয়ে একটু আমরা কি করব, খোলা বাতাসে চলে যাব।
মাঠে চলে যাব, হ্যাঁ, চারজনের সাথে বসবো, ছুটাছুটি করব, তখন আশা করছি সবাই ভালো থাকবো। সত্যিই তাই। আমাদের ভালো থাকার চাহিদাটা প্রত্যেকটা মানুষের মধ্যেই রয়েছে। কে না চায় ভালো থাকতে, কে না চায় ভালোভাবে নিজের জীবনকে লিড করতে। শুধু আমরা নিজেদের কথা ভাবি না, আমাদের নিজেদের মানুষদের কথা ভাবি, আমরা আমাদের কমিউনিটি মানুষদের কথা ভাবি। এতক্ষণ আপনারা জুড়েছিলেন গীতাঞ্জলি রেডিও 90.4 FM-এ ভালো আছি ভালো থেকো অনুষ্ঠানে। আমাদের সাথে জুড়েছিলেন একজন বিশেষ মানুষ, একজন বিশেষ অতিথি আমাদের সাথে জুড়েছিলেন, এবং তিনি এখনও অবধি কথা বলে আমাদের নিজেদের মানুষই হয়ে উঠেছেন, আমাদের কমিউনিটির মানুষ হয়ে উঠেছেন। আমাদের সাথে আজকে ছিলেন ফিজিওথেরাপিস্ট সুমন বক্সি মহাশয়। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং আমাদের মানুষদের সাথে এত সমাধান শেয়ার করার জন্য। আমরা সবসময় এই জটিল সময়ে দাঁড়িয়ে সমস্যার সমাধান খুঁজে চলেছি, সেই সমস্যার সমাধান হয়তো কিছুটা আমরা পেয়েছি আজকের এই অনুষ্ঠানে, এমনই আশা রাখছি। আজকের জন্য এত দূরই, আবার অন্য দিন অন্য কোনো গল্প ফিরবো আপনাদের সাথে। নমস্কার। নমস্কার।